তাহলে দিনটা চলেই এলো 8 ডিসেম্বর 2022। হ্যাঁ, আজ আমার বিয়ে। তাহলে শুরু করছি বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। বিয়ের দিন সকালবেলা আমি বসে পড়ি গায়ে হলুদের প্রথায়। বাঙালি বিয়ের অনুষ্ঠানের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে এই গায়ে হলুদের প্রথা। চলতি সময় বিয়ের নিয়মে অনেক পরিবর্তন এলেও এই গায়ে হলুদের রীতি কিন্তু আজও একই রকমভাবে জনপ্রিয়। বর্তমানে গায়ে হলুদের বিষয় পরিকল্পনা থেকে শুরু করে সাজসজ্জা সব কিছুতেই এখন পূর্ণ মনোযোগ দেওয়া হয়। আর এখন আমি মনোযোগ দিচ্ছি হচ্ছে কিসে না, পোজ দেওয়াতে। আমাদের যে ফটোগ্রাফার এসছিল, বাপ রে বাপ, এই পোজ দাও ওই পোজ দাও, কত রকম পোজে ফটো তুলছে। সকাল থেকেই তো আমার হচ্ছে উপোস, খালি পেটে আছি, তার মধ্যে এত কিছু পোজ ভালো লাগে কারুর? কিন্তু এই গায়ে হলুদ লাগানোর রীতির পেছনে কী কারণ আছে? কেন এই প্রথা এত জনপ্রিয়? হলুদকে মনে করা হয় শুভ শক্তির প্রতীক। সেই কারণে অশুভ শক্তিকে দূরে রাখতে বিয়ের মতো শুভ এক অনুষ্ঠানে হলুদের ব্যবহার করা হয়ে থাকে। হবু বর ও কনেকে সব রকম অশুভ শক্তি থেকে সুরক্ষিত রাখতে বিয়ের দিন সকালে তাদের গায়ে হলুদ লাগানো হয়। আয়ুর্বেদিক উপাদান হিসেবে হলুদ নাকি ত্বকের জন্যও খুব ভালো। বিয়ের দিন সবাই চায় তাকে সকলের থেকে সুন্দর দেখা, কারণ বিয়ে সকলের জীবনেই একটি অত্যন্ত বিশেষ দিন। বিয়ের পিঁড়িতে বসার আগে গায়ে হলুদ মেখে স্নান করলে নাকি ত্বক উজ্জ্বল হয়। আমার ত্বক তো আগে খুবই উজ্জ্বল ছিল, কিন্তু এখন আমি খুবই কালো হয়ে গেছি। আর গায়ে হলুদ দেওয়ার পরও আমার ত্বক কিন্তু তেমন খুব একটা উজ্জ্বল হয়নি। হ্যাঁ, উজ্জ্বল হয়েছিল কিন্তু সুমনার ত্বক খুব। হিন্দু ধর্মের মতে বিয়ে একটি পবিত্র বন্ধন, যেখানে নতুন দম্পতিকে আশীর্বাদ করার জন্য দেবদেবীর আমন্ত্রণ জানানো হয়। এতে ভগবান বিষ্ণুর বিশেষ স্থান রয়েছে, তাই তারা আশীর্বাদের জন্য তার প্রিয় রং হলুদ ব্যবহার করা হয় বাঙালি বিয়েতে। এই কারণেই অনেক আচার অনুষ্ঠানে বর কনে হলুদ রঙের পোশাক পরেন। বিয়ে মানে কত কিছু। বিয়ে মানেই সেখানে 7 দিন ধরে চলতে থাকে নানা রকম অনুষ্ঠান। আমাদের তো 5 দিন ধরে চলেছিল, 7 দিন ধরে চলেনি। থাকে আইবুড়ো ভাতের লম্বা নিমন্ত্রণ লিস্ট। বিয়ের পাকা কথার পর থেকেই দুই বাড়িতে শুরু হয়ে যায় তোড়জোড়। পাঁজি দেখে চলতে থাকে শুভ সময় ঠিক করার পালা। বিয়ের আগের দিন বাড়িতে হয় আইবুড়ো ভাতের অনুষ্ঠানও। পরদিন কাক ভরে দধিমঙ্গল দিয়ে শুরু অনুষ্ঠানের। এরপর একের পর এক মঙ্গল কলস, জল ভরতে যাওয়া, গঙ্গা নিমন্ত্রণ, বৃদ্ধি, একাধিক আচার অনুষ্ঠান। গায়ে হলুদ মানেই কত আনন্দ, সবাই মিলে হই হুল্লোড় করা হয়। তেমনি কিন্তু হবু বর কনের কাছে এই অনুষ্ঠানের দিনই শুরু হয় দাম্পত্য জীবনের প্রবেশ। প্রথা মতো এদিন হলুদ তেল লাগানো হয় হবু পাত্রীকে, কিন্তু সুমন আমাকে বলেছিল ও কিন্তু এই হলুদ তেল গায়ে লাগায়নি, কারণ তাতে কি হয়, হলুদের দাগ বসে যায় গায়ে। তবে শুধু বাঙালি বিয়ের অনুষ্ঠানেই নয়, যে কোনো ভারতীয় বিয়ে অনুষ্ঠানেই চল রয়েছে এই গায়ে হলুদের। অনেকের ক্ষেত্রে বিয়ের আগের দিনই হয় এই অনুষ্ঠান। বিয়ে মানেই দুটি পরিবারের মধ্যে গড়ে ওঠে সম্পর্কের সেতু। গায়ে হলুদের দিনে বরের বাড়ি থেকে এবং বৌভাতের দিনে কনের বাড়ি থেকে উপহার দেওয়ার প্রচলন রয়েছে বাঙালি পরিবারে। তাকেই বলা হয় তত্ত্ব। এই রীতিতে নানা রকমের মিষ্টি, পোশাক, সাজ সরঞ্জাম, মাছ ইত্যাদি সাজিয়ে পাঠানো হয় নতুন কুটুমের বাড়িতে। মূলত তত্ত্ব সাজিয়ে গুছিয়ে পাঠানোটাই হয়ে ওঠে মেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। বাড়িতে ভাই বোন, পিসি মাসি কাকিমাদের হই হই করে তত্ত্ব সাজানোর আনন্দই আলাদা। তবে এখনকার দিনে সময়ের অভাবে অনেকেই তত্ত্ব সাজানোর ভার পেশাদারদের দিয়ে থাকে। যদিও বা আমরা সেই ভার বাইরের কাউকে দিইনি, আমার মামিই তত্ত্ব সাজিয়ে দিয়েছিল। যাদের পরিবারের আত্মীয় স্বজন লোকবল কম, তাদের ক্ষেত্রে এটি একটি অদ্বিতীয় উপায়। কিন্তু আমাদের যেহেতু লোকবল অনেক, তাই তত্ত্ব আমরাই সাজিয়েছিলাম। এতক্ষণ তো গায়ে হলুদের সময় ছাদে কত রকমভাবে পোজ নিল আমার ফটোগ্রাফাররা, কিন্তু ওদের এখনও হয়নি, আবার হচ্ছে পোজ নেওয়া শুরু। আমার তো আর ভালো লাগছে না এই পোজ দিতে। আমি ভাবছি কখন বিয়ে করতে যাব। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, এবার হচ্ছে বিয়ে করতে যাওয়ার পালা। আমার মনে তো খুশি এত পরিমাণে বেড়ে যাচ্ছে, কি বলবো তোমাদেরকে।
মা আমাকে এখানে হচ্ছে দুধ খাইয়ে দিল, তারপরে হচ্ছে আমি বিয়ে করতে যাব। চলো বন্ধুরা, বিয়ে করতে যাওয়া যাক। তোমরা থাকো সাথে, আরও অনেক কিছু হবে। চলো দেখা যাক এরপরে কি হয়। বর সেজে আমি হাজির হয়ে গেছি সুমনাদের বাড়িতে। জীবনের এত বড় একটা গুরুত্বপূর্ণ ধাপ। আমার যে মনের মধ্যে কত কি চলছিল, কি যে বলবো তোমাদেরকে। আমি তো ভাবছিলাম সুমনা কোথায়, আমার চোখ ওকে খুঁজছিল। কিন্তু অনেক কিছু প্রথা ছিল। ভেতরে যাবার পরে সুমনার বাবা মা, তারপরে আমার বাবা আমাকে আশীর্বাদ করে। অ্যাকচুয়ালি বিবাহ জীবনচক্রের গুরুত্বপূর্ণ একটি ধাপ। একজন নারী ও একজন পুরুষের যৌথ জীবনের স্বতঃস্ফূর্ত অঙ্গীকার এটি, যে চুক্তির মাধ্যমে বিপরীত লিঙ্গের দুজন মানুষের মধ্যে সেতুবন্ধন রচিত হয়। তাই বিয়ে। এর দ্বারা মানুষ তার মনের কামনাকে বিধিবদ্ধভাবে পূরণের স্বীকৃতি পায়। দৃষ্টি সংযত রাখা ও উন্নত চরিত্র গঠনের সবচেয়ে কার্যকরী ব্যবস্থা আমার মতে সেটি হচ্ছে বিবাহ ব্যবস্থা। জৈবিক চাহিদা পূরণের পাশাপাশি পরহে জগরি ও সুস্থ সাংস্কৃতিক পূর্ণতায় পৌঁছানোর অন্যতম একটি উপাদান বিবাহ। ওই যে একটি প্রচলিত প্রবাদ আছে না, স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের। ইংরেজিতে বলা হয় ম্যারেজ ইজ মেড ইন হেভেন। এগুলো যারা যারা বিশ্বাস করে তাদের ব্যাপার। তবে সাদা চোখে স্বামী স্ত্রীর সম্পর্ক কখনোই চিরায়ত নয়। দুজন নরনারী এক ঘরে এক ছাদের নিচে বাস করে সম্পূর্ণ বিশ্বাস ও পরস্পরের মধ্যে বোঝাপড়ার বলে। যে দম্পতির মধ্যে যত ভালো বোঝাপড়া, সেই দম্পতি তত সুখী। এই যে আমার বাবু চলে এসছে এখন। বাবা তো সুমনাকে আশীর্বাদ করছে, আর আমি বসেছিলাম হচ্ছে অন্য ঘরে। খুবই মজা হচ্ছিল, খুবই হ্যাপি ছিলাম। ভাবছিলাম যে শুভ দৃষ্টিটা কতক্ষণে হবে। ব্রাহ্মণ সমাজে 5টি শাখা রয়েছে: রাঢ়ী, বারেন্দ্র, বৈদিক, সপ্তসতী ও মধ্যশ্রেণী। কায়স্থ সমাজে রয়েছে 4টি শাখা: উত্তর রাঢ়ী, দক্ষিণ রাঢ়ী, বারেন্দ্র ও বঙ্গজ। এই সকল বর্ণ এবং তাদের শাখা ও উপশাখাগুলির মধ্যে বিবাহ প্রথায় 2টি বিভাগ দেখা যায়: বৈদিক ও লৌকিক। লৌকিক প্রথাগুলি মেয়েলি আচার, এই কারণে এইগুলি স্ত্রী আচার নামে পরিচিত। বৈদিক আচারের সাম, যাজু ও ঋক বেদতত্ত্বে অনুসরণকারী ব্রাহ্মণদের মধ্যে বিবাহ প্রথায় আবার সামান্য পার্থক্য দেখা যায়। হিন্দু বিবাহের বৈদিক আচারগুলির মধ্যে অপরিহার্য হল কুশাণ্ডিকা, লাজ হোম, লাজ বা খই দিয়ে যজ্ঞা অনুষ্ঠান, সপ্তপদী গমন, পানি গ্রহণ, কন্যার পানি অর্থাৎ হস্তগ্রহণ, ধৃতি হোম যার মানে ধারণ করার অর্থাৎ কন্যাকে ধার রাখার যোগ্য, ও চতুর্থী হোম। এছাড়া পালিত হয় অরুন্ধতী নক্ষত্র দর্শন, ধ্রুব নক্ষত্র দর্শন, শিলারোহণ ইত্যাদি কয়েকটি বৈদিক প্রথাও। বৈদিক প্রথাগুলি বিধিবদ্ধ শাস্ত্রীয় প্রথাও বিবাহের মূল অঙ্গ। বিবাহে পণ প্রথা এখনও বহু প্রচলিত। যারা এই পণ প্রথায় বিশ্বাসী তাদেরকে আমি মানুষের পর্যায়ে একেবারেই ধরি না। তাদেরকে আমার মানুষ বলেই মনে হয় না। এরপরে আমাকে বিয়ের বেদি ও ছাউনিতে বসানো হয়। ছাদনাতলাতে কেবল বর, কনে এবং পুরোহিত বসে। বরকে সেই ব্যক্তির দ্বারা নতুন জামা কাপড় দেওয়া হয় যিনি সম্প্রদান করতে চান। পরিবারের প্রবীণ পুরুষ সদস্য যিনি সম্প্রদান করেন তিনি কানের দায়িত্ব বরকে প্রদান করেন। কত কি প্রথা, কত কি নিয়ম,
নিয়ম তো হয়েই যাচ্ছে, আর আমি খালি পেটে বসে, খিদে তো মারাত্মক পাচ্ছে কিন্তু করার নেই। আর আমি ভাবছিলাম কখন সুমনাকে দেখবো, আমাদের শুভদৃষ্টি কখন শুরু হবে। দেখতে দেখতে সময়টা চলেই এলো। এরপর তো আমাকে বিবাহ মণ্ডপে নিয়ে যাওয়া হলো। তারপর দেখি সুমনাও চলে এলো। সাধারণত কন্যার বিবাহিত বন্ধুরা পিঁড়ি ধরে থাকে। সুমনা পান পাতা সরিয়ে আমাকে দেখলো, কি লজ্জাই না পাচ্ছিল। তারপরে স্বামী স্ত্রী 7টি পাকে 7টি প্রতিশ্রুতি দেয়, একে বলে 7 পাকে বাঁধা। বিবাহের মণ্ডপে জনসমক্ষে আমাদের তো শুভদৃষ্টি হয়ে গেল। এরপরে আমরা দুজন দুজনের দিকে তাকিয়েই আছি, অন্য কোনো দিকে আর দেখছি না। তারপরে আমাদেরকে পণ্ডিত বলছিল কি কি বলতে হয়, কি কি করতে হয়, যা যা রীতি আছে। আমি বলছি হ্যাঁ আমি জানি, আমি করে নেবো। এরপরে মালা বদল। এই রীতির অর্থ দুজন একে অন্যকে জীবনসঙ্গী হিসাবে মেনে নিলেন। এই মুহূর্তগুলো সারা জীবন ভোলা যাবে না। এই মুহূর্তগুলো যে কত সুন্দর ছিল। 7 বছরের প্রেম আজকে বিয়েতে পরিণত হলো। সেই বন্ধুত্ব থেকে আজকে বিয়ে অবধি জার্নি, কত ঝড়ঝাপটা, কত কিছু পেরিয়ে আমরা আজকে বিয়ে করছি। এই সময়টা কি আর বলবো, আমার বলার কোনো ভাষা নেই। এরপর তো হয়ে গেল আমাদের মালা বদল। তারপর সম্প্রদানের পালা। কন্যার পিতা কন্যাকে জামা তার হাতে সম্প্রদান করেন বেদ মন্ত্রে। বড় জানান যে তিনি কন্যার ভরণ পোষণের দায়িত্ব নিলেন। বিবাহ মন্ত্র হলো যদত হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মম, যদি দো হৃদয়ং মম তদন্ত হৃদয়ং তব। তদস্ত হবে ওটা, আমার একটু মনে আছে, পুরোটা মনে নেই, তাই একটুখানি তুতলে বললাম, কিছু মনে করো না তোমরা। এরপরে যজ্ঞ। বর কনে পবিত্র অগ্নির সামনে বসে পুরোহিতের সাথে মন্ত্র জপ করেন। আমরাও করলাম, অগ্নিদেবকে বিয়ের ঐশ্বরিক সাক্ষী করা হলো। এবার হলো অঞ্জলি, লাজ হোমের পালা। কন্যা ও বর খই অগ্নুহিত দেন। প্রচলিত বাংলায় একে বলে খই পোড়া। বৈদিক যুগে মানুষের নানা ধরনের শক্তির উপাসনা করতেন, অগ্নিও তাদের মধ্যে অন্যতম। এই সময় আমি সুমনার কানের সামনে শুধু বলছিলাম যে এই মুহূর্তগুলোর জন্যই আমরা কতদিন ধরে ওয়েট করেছিলাম। এবার সিঁদুর দানের পালা। বিবাহের মূল অনুষ্ঠানের শেষ রীতি অনুসারে বর কন্যার স্মৃতিতে সিঁদুর লেপন করেন। বাঙালি হিন্দু নারীর স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরেন। সিঁদুর দানের সময় কানের মাথা বরের পরিবারের দেওয়া নতুন শাড়ি দিয়ে ঢাকা থাকে। এটিকে ঘোমটা বা লজ্জাবস্ত্র বলা হয়। আর আমাকে মা বলে দিয়েছিল, যখন সিঁদুর দিবি সুমনার স্মৃতিতে, তখন কিন্তু অন্যদিকে তাকিয়ে থাকবি। আর আমি দেখো অন্যদিকে তাকিয়ে একেবারে প্রপার ওয়েতে সিঁদুর দান করলাম। এরপরে এই ভিডিওটা দেখার পরে সুমন আমাকে বলেছিল যে তুই একদম পারফেক্ট ওয়েতে সিঁদুর দান করেছিস। তারপরে সুমনাকে আমি লজ্জাবস্ত্র দিয়ে ঢেকে দিলাম। সুমনার চোখটা এরপরে যখন ও খুলেছিল আমি দেখছিলাম ছলছল করছিল। আসলে এতদিন তো মা বাবার বাড়িতে থাকতো, মা বাবার মেয়ে, এবার ওখান থেকে চলে আসবে আমাদের বাড়িতে। ওরও কষ্ট হচ্ছিল, কিন্তু কষ্টর থেকে আনন্দর ভাগটাই ছিল বেশি। আমি সুমনাকে এখন বলছি যে উপরের টিকলিটা ঠিক কর। আমাদের বাবা আমাদেরকে কতই না ভালোবেসে
আশীর্বাদ করছে। এই যে সুমনার বাবা, আমার শ্বশুর মশাই। কত যে স্মৃতি এই বিয়েতে, কি যে বলবো তোমাদেরকে। আমার দিদি আমাদেরকে এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে। ওহ, তাহলে বন্ধুরা শেষ অবধি আমাদের বিয়েটা কমপ্লিট হলো। কত কিছু না বিয়ের আগে ঘোরা, 7 বছর যে আমরা কি লেভেলের প্রেম করেছি, মানে কি বলবো। নন্দন থেকে শুরু করে, ভিক্টোরিয়া থেকে শুরু করে, এই পার্ক ওই পার্ক, এই থিয়েটার ওই থিয়েটার, বর্ষার সময় বাইকে করে ঘোরা, বৃষ্টিতে ভিজে, মানে কোনো চিন্তাই নেই। তখন আমরা হয় না যে নাছোড় বান্দা ছিলাম, ডোন্ট কেয়ার, কাউকে কখনো কেয়ার করিনি। শেষ অবধি আমাদের এই শুভ পরিণয়টা হলো। এবারে সুমনার বিদায়ের পালা। একটা নতুন জীবনে আমি আর সুমনা পা দিলাম। এবার তো বধূবরণের পালা। কনে বরের বাড়িতে পৌঁছালে এটি করা হয়ে থাকে। একটি থালায় আলতা এবং দুধ দিয়ে পূর্ণ করে নানা উপকরণের নববধূকে বরণ করা হয়। নববধূ এতে পা রেখেও শাশুড়ির বরণ করে নেওয়ার পর বরের সাথে গৃহপ্রবেশ করে। কতই না মজা হচ্ছিল যখন সুমনা আমাদের বাড়িতে এসেছিল। এই থালিটা সাজিয়েছিল সবাই মিলে। এটার মধ্যে দুজনের আংটি রেখে কে প্রথমে খুঁজে পায়, আমি তো পাইনি, সব কিছুতে সুমনাই জেতে, আর ওই পেয়েছিল আংটিটা। এবার একটা বিশেষ অনুষ্ঠানের পালা, ভাত কাপড়। এই ভাত কাপড়ের অনুষ্ঠানে আমি সুমনাকে বললাম, আমি তোমার সব দায়িত্ব নিয়ে নেব, কোনো চিন্তা নেই, তুমি শুধু আমার খাওয়া দাওয়ার দায়িত্বটা নিও আর সুন্দর সুন্দর আমাকে রান্না করে খাইও। তারপরে দেখতে দেখতে চলে এলো আমাদের রিসেপশনের দিন। তোমরা আই থিঙ্ক হয়তো বোর হচ্ছ না বন্ধুরা, হয়তো আমি অতটা গুছিয়ে বলতে পারছি না, কিন্তু চেষ্টা করছি। দেখো রিসেপশনে আরও মজা হবে, সঙ্গে থাকো তোমরা। আকাশের তারা আজ নেমে এলো ধারায়, আমার ঘরে নববধূ খুশির বন্যা ছড়ায়। স্বপ্নের রং মাখায় সাজিয়ে দিল ডালি, ভাত কাপড় দিল বর বধূর হাতে তুলি। আলতো হাতে নববধূ ভাত দিল মুখে, আনন্দের অশ্রু বিন্দু কাজল কালো চোখে। মেহেন্দির উজ্জ্বল রঙে সাজানো বধূর হাত, কাঁসার বাটি থালায় বধূ খাচ্ছে ভাত। কি বন্ধুরা, কেমন লাগলো কবিতাটা? কবিতা দিয়ে শুরু করলাম। তো আজকে ছিল আমাদের রিসেপশন, আর সুমনাকে অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর লাগছিল। কিন্তু সুমনাকে আমার যতটা মনে হয়েছে বিয়ের দিন আর একটু বেশি সুন্দর লাগছিল। রিসেপশনের দিনও লাগছিল নো ডাউট, বিয়ের দিন একটু হয়তো বেশি লাগছিল। এখন সুমনা পোজ দিতে ব্যস্ত, নানা ধরনের পোজ ফটোগ্রাফাররা শুরু করে দিয়েছে, আবার ওর উপরে অত্যাচার। তারপরে তো আস্তে আস্তে সন্ধ্যা যতই গড়াচ্ছে আনন্দ বাড়ছে। আমার মাকেও কত সুন্দর লাগছিল দেখতে সেদিনকে। এরপরে আস্তে আস্তে সবাই আসছে আমাদেরকে আশীর্বাদ করার জন্য। এরপরে সন্ধ্যায় আরও অনেক কিছু মজা হয়েছে, অনেক কিছু গল্প হয়েছে। কেমন লাগছে তোমাদের বলো শুধু। এই আনন্দর মুহূর্তগুলো সারা জীবনের মতো আমাদের মনে থেকে যাবে। আমি আর সুমনা খুবই সেদিনকে মজা করছিলাম, কত নাচ গান হুল্লোড়, সব বন্ধু বান্ধব পরিবারদেরকে নিয়ে খুব আনন্দ মজা করেছি। তোমরা আমাদেরকে আশীর্বাদ করো। আমাদের তো বিয়ের হয়ে গেছে 1.5 বছর পূর্ণ। আমরা এখন খুবই সুখে একে অপরের সাথে সংসার করছি। তোমরা বন্ধুরা আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা ভালো করে এই জীবনটা কাটিয়ে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এরপরে লম্বা ভিডিওটা আছে আমাদের রিসেপশনের,
তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।